অফ হিন্দুস্তান একাডেমি প্রয়াগ 1947। এখানে কিন্তু এইটা বুঝতে হবে, হান্সটা কিন্তু তার সিউডোনেম, বুঝেছো? লেখকের আসল নাম হচ্ছে কিষানলাল শাসাডোর, আর হান্সটা হচ্ছে সিউডোনেম। সাহিত্যরত্ন হচ্ছে তার উপাধি। আর তো হচ্ছে প্রকাশক হিন্দুস্তান একাডেমি, প্রয়াগ হচ্ছে প্লেস অফ পাবলিকেশন, আর 1947 হচ্ছে ইয়ার অফ পাবলিকেশন। অর্পিতা জানা, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝলাম স্যার। এগুলো একটু, আসল কথা কি বলতো, আমরা একটা লাইব্রেরিতে থাকলে কত বই নিয়ে ডিল করব বলতো, এবং এইগুলো ডিল করতে করতেই আমাদের সমস্ত কিছু, এই সমস্ত অভিজ্ঞতাগুলো হবে। এটাও আমার করে দেওয়া নেই, তাহলে চট করে একটু মেন এন্ট্রিটাও করে নাও। স্যার তাহলে লেখার সময় কি সাহিত্য রত্নটা রাখবো? না, কেন রাখবো? তার উপাধি কি আমরা রাখছি নাকি? আমরা কি না। পিএইচডি রাখছি, ডক্টর রাখছি, প্রফেসর রাখছি? ফলে সেইটা তো প্রশ্নই হচ্ছে না। আমি বই করতে বললাম যে সাহিত্য রত্নটা হচ্ছে তার উপাধি, বুঝেছো? আচ্ছা। হ্যাঁ। হুম, তাহলে এবারে একটা মেন এন্ট্রিটা করে নাও। এটার মধ্যে কিছুই নেই, আমি বলছি, তোমরা লিখে নাও। হলো? এবার কল নাম্বার মানে ক্লাস নাম্বারটা তোমরা বার করবে, আর বুক নাম্বারটা হবে N47। এটা লিখে নাও, N47 হবে বুক নাম্বার। আর অথরের নাম হচ্ছে কিষানলাল শাসাডোর। তাহলে শাসাডোর এন্ট্রি এলিমেন্ট রেখে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে কিষানলাল, সার্কুলার ব্র্যাকেটের মধ্যে দিয়ে কমা, কমা দিয়ে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে দ্যাট ইজ আইই আন্ডারলাইন হান্স, HANS, তারপরে হচ্ছে কমা, কমা দিয়ে সিউড, PSEUD, পিটা ক্যাপিটাল, আন্ডারলাইন, সার্কুলার ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হয়েছে? তারপরে টাইটেলটার ক্ষেত্রে লিখবো মারাঠি সাহিত্য কা ইতিহাস। হ্যাঁ স্যার, হয়ে গেছে ওটাও। হয়ে গেছে? হ্যাঁ। বেশ, তারপরের প্রবলেমটা দেখো। অর্পিতা জানা হয়েছে লেখা? হ্যাঁ স্যার, হয়ে গেছে তো। বেশ বেশ। এবার দেখো এক্সাম্পল 26। হলো, হাফ টাইটেল পেজে রয়েছে সোভিয়েত নোবেল সিরিজ, এডিটেড বাই কেন্ট জি থিলমার, নাম্বার 5। টাইটেল পেজে কি রয়েছে? ম্যাক্সিম গোর্কি, দি মাদার। তারপরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রয়েছে আলেক্সি ম্যাক্সিমোভি, হ্যাঁ, পেসকভ। হলো, প্রোগ্রেসিভ পাবলিশার্স স্ল্যাশ মস্কো। তারপরে ভার্স অফ দ্য টাইটেল পেজে কি রয়েছে? ট্রান্সলেটেড ফ্রম দ্য রাশিয়ান বাই মার্গারেট, হ্যাঁ, উথলিন, ফার্স্ট পাবলিশ 1949, নাইনথ প্রিন্টিং 1967। এখানে দেখো নাইনথ প্রিন্টিংটা হচ্ছে 1967, মানে প্রিন্টিং বলতে ওই পুনর্মুদ্রণ, আবার মুদ্রণ। তার মানে বইটা সেই 1949-এর বই আর 1947-এর বই এক। তাহলে ইয়ার অফ পাবলিকেশন হিসেবে কিন্তু আমরা 1949কেই রাখবো, নট 1967। দেখো, এটা যদি কারো জিজ্ঞাসা থাকে বলো, বুঝতে অসুবিধা হবে। তারপরে যেটা রয়েছে, যে আদার ইনফরমেশনে পেজেস রয়েছে, সাইজ রয়েছে বইটার, ম্যাক্সিম গোর্কি, পেন নেম ফর আলেক্সি ম্যাক্সি ভোচি পেসকভ, 1868-1936, a Russian novelist and playwright, is known in most countries of the world by the same name। অর্থাৎ তিনি
সারা পৃথিবীতে ম্যাক্সিম গোর্কি নামেই পরিচিত, যদিও তার আসল নাম হচ্ছে অ্যালেক্সি ম্যাক্সিমোভি পেসকোভ। এটা তার আসল নাম, কিন্তু তিনি ছদ্মনামে বেশি পরিচিত। তাহলে এইখানে যে এক্সাম্পলটা, সেটার পরিমাণটা আরেকটু বেশি। তাহলে এবার একটা কার্ড নাও, আমি বলি, তোমরা পড়ো, তোমরা লিখে নাও। হ্যাঁ স্যার। হুম, তাহলে দেখো, লিডিং সেকশনে আমরা তো কল নাম্বার জানি না, হ্যাঁ, মানে ক্লাস নাম্বার জানি না, তাহলে শুধু বুক নাম্বারটা লিখে রাখি N49। এগুলো কিন্তু তোমরা সময় মতো কমপ্লিট করে নেবে। N49। আর একটা কথা বলে রাখি, আমার যা প্রোগ্রাম আছে তাতে আমি কালকে তোমাদের ক্লাস নেব না। হলো, আর হচ্ছে যদিও সানডে, তথাপি আমি সানডে তো ক্লাস নিয়েছি, কালকে আমি ক্লাস নেব না। সোমবার দিনকে যদি সম্ভব হয় তবে নেব, সেটা আমি তোমাদের জানিয়ে দেব। অন্যান্য স্যারেদেরও আমি জানিয়ে দেব, সেইভাবে তোমাদের ক্লাসের প্রোগ্রাম হবে। মঙ্গলবারও আমি তোমাদের ক্লাস নেব না। আর বুধবার দিনকে সবকিছু রুটিন ঠিক থাকলে বুধবার দিনকে আমি ইউনিভার্সিটি যাব, ফলে আমার ক্লাস নেওয়া হবে না। এবার তোমাদের তো আর ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টে তেমন কোনো প্রয়োজন নেই, আমি আমার কাজে বা বিভিন্ন কাজে যাব, তোমাদেরও আসার দরকার, মানে তোমাদের কোনো প্রয়োজন নেই। বুঝলো না? তো এই হচ্ছে মোটামুটি প্রোগ্রাম। তারপরে বৃহস্পতি, শুক্র, শনি, সেগুলো তো আমি তোমাদের টাইম টু টাইম জানিয়ে দেবো। বুঝলো? তো এই হচ্ছে বিষয়। তা যদি সামনের সপ্তাহে এক মাস, মানে সামনের সপ্তাহে মানে কি, রোববার তো আমি নিচ্ছি না, সোমবার যদি আমার সময় হয় তাহলে আমি একটু, মানে বিকেলের দিকে ক্লাস নিলে নিতে পারি। ঠিক আছে? তো সেইভাবে তোমরা তোমাদের মতো বাকি অন্যান্য স্যারেদের সঙ্গে অনেক কাজ তো তোমাদের এখন প্র্যাকটিস করা, এদিকের ক্যাটালগের কাজ ইত্যাদি সবকিছুই রয়েছে, সেইভাবে তোমরা করবে। বিশেষ করে আমি যেগুলো তোমাদের কোর্স কন্টেন্ট পাঠাচ্ছি সেইগুলো লেখা, এই সব মিলিয়ে একটু ভাগযোগ করে ক্লাস করবে, এই মানে কাজ করবে। আর একটু সময় একটু বেশি দেবে, কারণ কি বলা যায়, অনলাইনে তো অনেক কিছুই আমাদের সম্ভব হচ্ছে না। যেমন অনেক ক্ষেত্রেই আছে যেগুলো তোমাদের না লেখালেও হতো, তোমাদের বইয়ের রেফারেন্স গুলো দিয়ে আমাদের কাজ হয়ে যেত। কিন্তু যেহেতু এখন ইউনিভার্সিটি থেকে বই নেওয়া ইত্যাদিও সমস্যা, সেই জন্য কিন্তু একেবারেই কন্টেন্ট গুলো তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে সেইগুলো তোমাদের খাতায় লিখতে একটু সময় লাগবে, সেই সময়টুকু তোমাদের বিয়ার করতে হবে। বুঝতে পারলে? অনলাইনের কিছু সুবিধে কিছু অসুবিধে আছে। সুবিধের মধ্যে বাড়িতে আছো, তো বাড়িতে বসে সেই লেখার যে কাজটা, সেই সময়টা আরেকটু বেশি তোমরা মানে দিতে পারো। তো যেভাবে যার যেমন সেইভাবে দেবে, আমরা এক্সপেক্ট করব যে তোমরা আরেকটু বেশি সময় বাড়িতে বসে তোমরা এই পড়াশোনার ক্ষেত্রে ব্যয় করতে পারো। হলো? তো ঠিক আছে, তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রে একটা ক্যাটালগ কার্ডে লেখো, কল নাম্বারটা আমরা, এই ক্লাস নাম্বারটা আমরা জানি না, ওটা তোমরা বার করে নেবে। তাহলে হলো বুক নাম্বার, বুক নাম্বার হচ্ছে N49। তারপরে আমরা অথরের নাম লিখবো এইখানে, তার ছদ্মনামটা আমরা আগে পাচ্ছি, তাহলে লিখবো গোর্কি, গোর্কিটা ক্যাপিটাল লেটারে উইথ ব্র্যাকেটে ম্যাক্সিম, তারপরে কমা দেব, কমা দিয়ে সিউট কথাটা লিখবো, পিটা ক্যাপিটাল PSEUD, সিউট, কমা আন্ডারলাইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেব, যেহেতু বইয়ের মধ্যে থেকে তার আসল নামটা পাওয়া গেছে, তাহলে তারপরে দ্যাট ইজ বলে আলেক্সি ম্যাক্সিমোভি কি বলা যায়, পেসকো। তাহলে এইটা দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, ক্লোজ করে ফুল স্টপ। নাও লিখে নাও।
স্পেলিং গুলো দেখে দেখে লিখে নেবে। স্যার মেবি ওটা মানে বইয়ের মধ্যে নেই, এই সিউডো নামটা, কারণ স্যার দেখুন ওটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে কোশ্চেন মানে আমাদের যেটা খাতায় লিখেছি ওটাই দেয়া আছে স্যার। থাক না, তো ওটা তো টাইটেল পেজেই দেখাচ্ছে, তুমি ওকে। এরকম ভাবো কেন? না থার্ড ব্র্যাকেট ওদিকে যাই হোক, সেখানে মানে যে নিয়মই বলুক, এইখানে তুমি কোন জায়গায় দেখছো? টাইটেল পেজের মধ্যেই তো রয়েছে, তাহলে বইয়ের বাইরে কি করে হয়? হ্যাঁ স্যার। ওকে স্যার। বলো। এবারে দেখো, এবার টাইটেলটা লিখবো দি মাদার আছে, তাহলে দি ইনিশিয়াল আর্টিকেল বাদ দেবো, তাহলে শুধু মাদার রাখবো। তারপরে এখানে যে এডিশন নেই, কোলাবোরেটর স্টেটমেন্ট আছে, তাহলে লিখবো টি আর, টিটা ক্যাপিটাল, আর স্মল, টি আর ফ্রম দ্য রাশিয়ান, আরটা ক্যাপিটাল, রাশিয়ান, বাই মার্গেট, হ্যাঁ, ওয়েট লিন, নামটা দেবো, ঠিক আছে, ট্রান্সলেটারের নাম দেবো, দিয়ে ফুল স্টপ দেবো। তাহলে এটা টাইটেল সেকশনে এই দুটো জিনিস লিখবো, টাইটেলটা লিখবো আর কোলাবোরেটর স্টেটমেন্ট দেবো, দিয়ে ফুল স্টপ দেবো। এবং তারপরের লাইনে আমরা সার্কুলার ব্র্যাকেটের মধ্যে সিরিজটা দেব। তাহলে সিরিজটা হচ্ছে সোভিয়েত নোবেল সিরিজ, ফুল স্টপ, ইডি বাই কেনেথ জি টিলমার, তারপরে ফুল স্টপ, তারপরে 5, নাম্বারটা হচ্ছে 5, তারপরে ব্র্যাকেট ক্লোজ, ফুল স্টপ, তারপরে লাস্ট লাইনে অ্যাক্সেশন নাম্বার। দেখো বোঝা গেল কিনা? নাম্বারের আগে পাংচুয়েশনটা কি বলবেন? ওই সিরিজের হ্যাঁ, ফুল স্টপ, হ্যাঁ। তারপরে 5, নাম্বার কথাটা তো লিখবো না, শুধু নাম্বারটা দেবো, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এক্সাম্পল 26, তার মানে তোমার সিউডোনেমের সব এক্সাম্পল করা হয়ে গেল। হলো, কিছু কিছু বাকি আছে, সেইগুলো দেখে করে নে। এইবার সকলে পেজ নাম্বার 55 বার করো। 55 বার করে একটু বোঝার চেষ্টা করো যে আমরা বুক ইন্ডেক্সে, ও আচ্ছা, এখানে প্রথমে রয়েছে যে অ্যানোনিমাস বুক উইথ কোলাবরেটর, অর্থাৎ যে বইয়ের কোনো কি বলা যায় অথর নেই। অ্যানোনিমাস বুক বলতে কি বোঝাচ্ছে? বুক অফ আননোন অথরশিপ, আইদার পার্সোনাল অর কর্পোরেট। আননোন হলো বুক অফ আননোন অথরশিপ, হলো আইদার পার্সোনাল অর কর্পোরেট, সেটা হচ্ছে অ্যানোনিমাস বুক। তার মানে যদি বইয়ে অথর না থাকে আমরা ধরবো
যেটা অ্যানোনিমাস বুক। কি বলছে, মেনি অফ দ্য সেক্রেড বুকস আর অ্যানোনিমাস। এই যে যত পৌরাণিক ধর্মগ্রন্থ ইত্যাদি রয়েছে, সমস্ত পৌরাণিক বই, সেগুলো অনেক বেশিরভাগই হচ্ছে অ্যানোনিমাস বুক। সাম অফ দি ক্লাসিক অফ ওল্ড আর অলসো অ্যানোনিমাস। কিছু কিছু যে ক্লাসিক ডকুমেন্ট রয়েছে, যেগুলো বহু পুরনো, সেগুলো অ্যানোনিমাস বুক হয়। আমাদের তো দেখার দরকার অথর নেই, অথর না থাকলে আমরা কি করবো। তাহলে সেই ক্ষেত্রে কি বলছে, মেন এন্ট্রি হেডিং সেকশন, বলছে দি হেডিং ইজ কনসিস্ট অফ দি আর্লিয়েস্ট অফ দ্য ফলোইং। এই নিচের মধ্যে বলা হচ্ছে যে এই হেডিং সেকশনে আমরা কাকে কাকে দেবো। এটা কিন্তু শুধুমাত্র অ্যানোনিমাস বইয়ের জন্য নয়, ইন জেনারেল সকল ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে কি বলছে, নাম্বার ওয়ান এ নেম অফ দ্য পার্সোনাল অথর। যদি বইতে পার্সোনাল অথর হিসাবে নাম থাকে, তাহলে পার্সোনাল অথরকে আমরা রাখবো হচ্ছে হেডিং সেকশনে। তারপরে বলছে নেম অফ দ্য জয়েন্ট পার্সোনাল অথর, যদি দুজন অথর থাকে তাহলে সেইটা রাখবো। তারপরে রয়েছে নেম অফ এ কর্পোরেট অথর। আমরা কর্পোরেট অথর এখনো আলোচনা করিনি, তাই আমি এখানে রাইট চিহ্নটা দেইনি। পরবর্তী মানে বিশেষ সময় আমরা করব, তখন এটাও তোমাদের আলোচনা হয়ে যাবে। একই রকম ভাবে সিঙ্গেল কর্পোরেট অথর ছাড়া যদি জয়েন্ট কর্পোরেট অথরের কোনো লেখা হয়, তাহলে সেটাও এখনো যেহেতু আলোচনা হয়নি, তাহলে সেইটা আমরা হলে ওটাও তোমাদের হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে এ সিউডোনেম অর কি বলা যায়, টু অর মোর সিউডোনেমস। একটি ছদ্মনাম, দুই বা দুইয়ের বেশি ছদ্মনাম হলে কি করব। তাহলে সেটা হচ্ছে আমাদের করা হয়েছে। তারপরে হচ্ছে যে নেম অফ এ কোলাবরেটর। যদি দেখা যায় যে অথর নেই, কোলাবরেটর, তাহলে কোলাবরেটরকে দিয়ে আমরা হেডিং কিভাবে করব। এই একই রকম ভাবে জয়েন্ট কোলাবরেটর, জয়েন্ট একজন নয় একাধিক কোলাবরেটর থাকলে সেই হেডিংটা আমরা কিভাবে করব। আর যদি দেখা যায় অথরও নেই, কোলাবরেটরও নেই, তাহলে টাইটেল অফ দ্য ডকুমেন্ট দিয়ে আমরা হেডিং করব। বুঝলে? এগুলো কিন্তু আমি কিছুটা আগে যা করা হয়েছে তার সাম আপ করার জন্য এইভাবে বিষয়টা তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। হলো। এরপরে বলছে যে MD51 কোলাবরেটর হেডিং। বলছে ইফ দ্য টাইটেল পেজ ডাজ নট গিভ দ্য নেম অফ এ পার্সোনাল অথর or the name of joint personal author or indicate corporate authorship or give a pseudonym or pseudonyms in the author statement but contains the name of collaborator। অর্থাৎ অথরের নাম নেই, সেটা সিঙ্গেল পার্সোনাল হতে পারে, জয়েন্ট হতে পারে, এই কর্পোরেট অথর হতে পারে, তারপরে জয়েন্ট কর্পোরেট অথর হতে পারে, তারপরে যেটা বলছে সিউডোনেম হতে পারে, একাধিক সিউডোনেম হতে পারে। এগুলো যদি অনুপস্থিত থাকে বইতে, হলো, বাট কন্টেন্স দ্য নেম অফ দ্য কোলাবরেটর, কিন্তু সেখানে কোলাবরেটরের নাম আছে, অথর নেই, কোলাবরেটর আছে, দ্যাট দ্য নেম ইজ টু বি ইউজড অ্যাজ দ্য হেডিং। সেই ক্ষেত্রে সেই কোলাবরেটরের নামটাই আমরা হেডিং এ ব্যবহার করব। অ্যান্ড এ ডেসক্রিপটিভ এলিমেন্ট ইজ টু বি অ্যাডেড দেয়ার আফটার ইন্ডিকেটিং দ্য রোল অফ দ্য পার্সনস। যেহেতু কোলাবরেটর অথর নয়, তাই তার নামটা লেখার পর তার হচ্ছে ডেসক্রিপটিভ এলিমেন্ট, অর্থাৎ ট্রান্সলেটর হলে TR, যদি এডিটর হয় ED, রিভাইসার হয় REV, এই সংক্ষেপে আমরা তার এটা মানে ডেসক্রিপটিভ এলিমেন্টটা দেব। বুঝলে? কিছু জিজ্ঞাসা থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে করে নেবে। হলো। এরপরে রয়েছে আহ কি আছে, আমার জায়গাটা ঢেকে আছে, ইট ইজ টু বি রিমেম্বার্ড। হ্যাঁ, পেজ নাম্বার 56 এর ফার্স্ট লাইনটা শুরু হয়েছে কি দিয়ে? পড়ো হ্যাঁ তো স্যার, একটু ইট বলো। ইজ টু বি। হ্যাঁ It স্যার। is to be remembered that the descriptive element is to be হ্যাঁ underlined. ডেসক্রিপটিভ এলিমেন্টে ইটালিক্সে হবে। তা যেহেতু হাতে লেখায় আমরা ইটালিক্সে লিখতে পারবো না, তাই আন্ডারলাইন করব। অ্যান্ড প্রিসিডেড বাই এ
কমা, তার আগে একটা কমা দেব, কমা দিয়ে তারপরে ওইটা লিখবো। হলো, দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে। তাই in case of a book whose title page reads the Oxford Book of English Prose chosen and edited by Sir Arthur Wheeler Koch, হলো, তাহলে এইখানে যে চুজেন অ্যান্ড এডিটেড বলে কোলাবরেটর নাম আছে, তাহলে আমরা কোলাবরেটরের নামে হেডিং সেকশন কোলাবরেটরের নামে রাখবো, তাহলে কুইলার হাইফেন কোচ, তারপরে উইদিন ব্র্যাকেট আর্থার, তারপরে তার জন্মসাল মৃত্যুসাল হয়তো দেওয়া আছে এইখানে, টাইটেল পেজে নেই, যাই হোক এটা যেহেতু লিখেছি তার মানে এটাও আছে। তাহলে 1863-1944, তারপরে একটা কমা দেব, আর তার ফাংশনটা তিনি এডিটর হিসেবে কাজ করেছেন, তাহলে কমা হিসাবে ইডি কমার পরে ইডি, ইটা ক্যাপিটাল, ডিটা স্মল, আন্ডারলাইন অ্যান্ড এন্ড অফ দ্য সেকশন ফুল স্টপ। পরে আর একটা এক্সাম্পল বলেছে, দেখো, সিলেক্টেড রাশিয়ান শর্ট স্টোরিজ চুজেন অ্যান্ড ট্রান্সলেটেড বাই A.E. ক্যামট। হলো, এখানে ছোট ছোট এক্সাম্পল দিয়ে তোমাদের দেখানো। তাহলে এখানে কোলাবরেটিং ওয়ার্ক হচ্ছে দুটো, এক হচ্ছে যে চুজেন অ্যান্ড ট্রান্সলেটেড, হলো, তাহলে সেখানে কম্পাইল অ্যান্ড টিআর, তাহলে ক্যামট A.E. উইদিন ব্র্যাকেট 1955, তার জন্মসাল, কমা দিয়ে COMP অ্যান্ড টিআর, যদি দুটো কাজ করে থাকে তাহলে আমরা এইভাবে লিখবো COMP আন্ডারলাইন অ্যান্ড টিআর আন্ডারলাইন কম্পাইলার অ্যান্ড এডিটর। সুমিত, সুমিত, হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে স্যার। আমার একটা 55 পেজ একটা ডাউট আছে, আমি ঠিক মনে করতে পারছি না স্যার। আমরা দুটো সিউডো নাম দিয়ে তো করিনি, যতটা আমার মনে পড়ছে স্যার। তো বাবা, না করেছো না করেছো, যদি দুটো সিউডোনেম থাকে তাহলে অসুবিধা আছে? না স্যার, সেক্ষেত্রে তবে স্যার মানে প্রথমে সিউডোনেমটা দেওয়ার পর আবার ব্র্যাকেট ওপেন করে তারপর আবার আই দিয়ে আবার পরে সিউডোনেমটা দিতে হবে স্যার। সিউডোনেম রিয়েল নেম দুটোই থাকে, তাহলে যেমন ভাবে একটা কমপ্লিট করেছি তেমনি ভাবে করব, এন্ড দিয়ে আর একটা করব। আর যদি দুটোই খালি সিউডোনেম থাকে তাহলে হ্যাঁ। প্রথমটার নাম দেব, দিয়ে এন্ড দিয়ে দ্বিতীয়টার নাম দেব, দিয়ে তারপরে সিউড লিখবো। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপরে 3 নম্বর আর একটা এক্সাম্পল আছে, 19th সেঞ্চুরি লাইফ সিলেক্টেড বাই কেথলিন থ্রেসি। তাহলে দেখো, হ্যাঁ, ট্রেসি উইদিন ব্র্যাকেট কেটলিন, কমা দিয়ে কম্পাইলার COMP, এই যে ডেসক্রিপটিভ এলিমেন্ট লিখবো তার কিন্তু ইনিশিয়াল লেটারটা ক্যাপিটাল থাকবে, ইনিশিয়াল লেটারটা ক্যাপিটাল থাকবে, সেইভাবে আমরা লিখব। দেখো, এরপরে একটা এক্সাম্পল কি বলছে, টাইটেল পেজে দি সং অফ গড ট্রান্সলেশন অফ দি ভাগবত গীতা, হলো বাই কি ধনগোপাল মুখার্জি, লন্ডন, JM ডেন্ট অ্যান্ড সন্স লিমিটেড, 1932, তার অ্যাক্সেশন নাম্বার বলে দাও। আর এটার কোলন ক্লাসিফিকেশন নাম্বার হচ্ছে R66,6। দেখো, আমি অনেক এক্সাম্পল কিন্তু কোলন ক্লাসিফিকেশন, কি বলা যায়, ক্লাসিফাইড ক্যাটালগ কোড থেকে নিয়েছি, তাহলে সেইখানে যে ক্লাস নাম্বার গুলো ছিল, যেখানে যেখানে পেয়েছি সেগুলো তোমাদের উল্লেখ করে দিয়েছি। কোলন ক্লাসের ক্লাস নাম্বারটা মেনশন করে দেওয়ার পেছনে কারণটা হচ্ছে তোমরা ডিডিসি দিয়ে করলে যাতে বুঝতে পারো যে এইটার সোর্সটা কোথা থেকে পাবো, হলো, মানে সাবজেক্টের বিষয়টা যাতে বুঝতে পারো সেই জন্যই এটা করো, বুঝলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। এটা এটা যেমন এবার স্যার দেখো, আর্ট আর্ট দিয়ে বলছে রিলিজিয়ান। এখানে দেখো পেজ নাম্বার 57,
পেজ নাম্বার 57 এ দেখো ওই প্রবলেমটা করে দাও। মুখার্জি ধনগোপাল ব্র্যাকেটের মধ্যে ধন, কমা দিয়ে টিয়া আন্ডার, তারপরে সং অফ গড, সং এর এসটা ক্যাপিটাল, অফ নর্মাল হ্যান্ডে, গডের জিটা ক্যাপিটাল, গড তাই জিটা ক্যাপিটাল, তাহলে সং অফ গড ফুল স্টপ, টিয়ার অফ দি ভাগবত গীতা, এটা ভাগবত গীতার ট্রান্সলেশন, তাই স্টেটমেন্ট কোলাবোরেটর স্টেটমেন্টে এটা লেখা। এবার যখন কোলাবোরেটরকে দিয়ে বুক ইন্ডেক্স এন্ট্রি করব, আমি কিন্তু ট্রেসিং এখানে করিনি, শুধু বুক ইন্ডেক্স এন্ট্রিটা দেখাচ্ছি যে মুখার্জি ধনগোপাল ব্র্যাকেট ক্লোজ, কমা টিআর ফুল স্টপ, তারপরে হচ্ছে তার টাইটেলটা শর্ট টাইটেল আর এডিশন দেব, তাহলে সং অফ গড ফুল স্টপ বলে 4 লেটার স্পেস গ্যাপ দিয়ে আমরা অল নাম্বার অফ দ্য ডকুমেন্ট সেটা লিখব। এরপরে দেখো এক্সাম্পল 28 কি রয়েছে, এনসাইক্লোপিডিয়া অফ স্যার লাইব্রেরি। আগের পেজে একটা কোশ্চেন আছে। বলো। সেটা হচ্ছে ওই যে যেটা কুইলার কাউস আর্থার, ওই ওই এক্সাম্পলটায় চোজেন অ্যান্ড এডিটেড বাই স্যার আর্থার কুইলার কাউস, তাহলে স্যার চোজেনটা আমরা দিলাম না কেন? এডিটেড মানেই কিন্তু তাই, সেই জন্য আলাদা করে দিলাম। কিন্তু ট্রান্সলেশন আর চোজেন, তাহলে সেইখানে কিন্তু কম্পাইল করা, কম্পাইলার অ্যান্ড, আর আগেরটার ক্ষেত্রে এই যে কুইলার কোড, সেই ক্ষেত্রে কিন্তু চুজেন অ্যান্ড এডিটেড দুটো কাজই কিন্তু একই রকম, সেই জন্য দেওয়া। এবার তুমি যদি মনে করো যে না এটা দিতে হবে, দেবে। দেখো বোঝা গেল কি? হ্যাঁ স্যার। হুম? এটা আমি ভাবছিলাম যে সুমিত হয়তো এই প্রশ্নটা করবে, আমি ওই জন্য সুমিতকে একবার বললাম, সুমিত দেখি ওটা সুমিতের হ্যাঁ স্যার, নজরে অতটা খেয়াল করিনি স্যার। হ্যাঁ স্যার। নাহলে তো সুমিতের প্রশ্ন করা উচিত এটা। হ্যাঁ স্যার। তো যাই হোক, তাহলে ব্যাপারটা হচ্ছে মানে চুজেন এবং এডিটেড এই দুটো বিষয়টাই মূলত হচ্ছে এডিটরশিপ, হলো, তাই ওই অর্থে এটাকে আলাদা করা হয়নি। হ্যাঁ, এখানে এডিটারই রাখা হয়েছে, কিন্তু পরের এক্সাম্পলে চুজেন অ্যান্ড ট্রান্সলেট হলো, তাই হচ্ছে কম্পাইলার অ্যান্ড টিআর ট্রান্সলেট। বলতে বলতেই ভাবছিলাম যেটা কারোর নজরে আসে কিনা, যাই হোক, তোমার নজরে এসছে, এটা ভালো। ভালো। তাহলে দেখো, এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরিয়ানশিপ এডিটেড বাই থমাস লান্ডু, থার্ড রিভাইজড এডিশন 1966, তার অ্যাক্সেশন নাম্বার এত, তার সিসি ক্লাস নাম্বারটাও বলে দেওয়া আছে। এইটা তো নিশ্চয়ই করে দেওয়া নেই? না স্যার, এটাও দেওয়া নেই স্যার, এর পরেরটাও দেওয়া নেই, সেই দুটো আমরা করে ফেলি। বড়, তারপরে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ স্যার।
স্যার অনলি মেন এন্ট্রিটা করবো তো না বুক ইন্ডেক্স এন্ট্রিটাও করবো স্যার? স্যার হয়ে গেছে স্যার। হুম, তাহলে প্রথমটা বলি। প্রথমটা হচ্ছে, আমাদের কাছে তো বুক নাম্বার রয়েছে, তাহলে N66, তাহলে ল্যান্ডিউ দিয়ে থমাস ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা কি ইনি এডিটার, তাহলে ইডি দিয়ে আন্ডারলাইন দেব, দিয়ে টাইটেলে লিখবো এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরিয়ানশিপ ফুল স্টপ, তারপরে ইটা ক্যাপিটাল ED3, তারপরে অ্যাক্সেশন নাম্বার। ঠিক আছে? স্যার থমাসের পর ব্র্যাকেট ক্লোজ করে একটা কমা হবে তো স্যার? হ্যাঁ, কমা হয়ে তারপরে ইডি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার ইডি
তো মানে এডিটর বলে ইডি লিখলাম, তারপরে 3 কি বললেন স্যার, ওইটা বুঝলাম না। থার্ড এডিশন আছে। না না না, এইটা তো পরে যে টাইটেলটা বললাম না, এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরিয়ানশিপ, এটা হচ্ছে টাইটেল। তারপরে ফুল স্টপ দেবো, দিয়ে এটা যেহেতু থার্ড এডিশনের বই, তাহলে ED3 দিয়ে ফুল স্টপ দেবো। আমি একটু তাড়াতাড়ি বলে ফেলেছি, সেই জন্য তোমার এই অসুবিধাটা হয়েছে। কি এবার বোঝা গেল? বইয়ের হ্যাঁ স্যার। টাইটেলটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ লাইব্রেরিয়ানশিপ, তাহলে টাইটেল হয়ে গেল ফুল স্টপ। তারপরে এডিশন আছে, তাহলে এডিশন স্টেটমেন্ট দেবো, তাহলে ED3 বলে ফুল স্টপ। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা সুমিত, পরেরটা কি করেছো? হ্যাঁ স্যার, করেছি স্যার। হ্যাঁ, তাহলে ওই ক্ষেত্রে কি হবে দেখো, ওই ক্ষেত্রেও আমি কল নাম্বার মানে ক্লাস নাম্বারটা বলছি না, তোমরা যে ক্লাস নাম্বার দেবে সেটা ব্যবহার করবে, শুধু বুক নাম্বারটা বলছি, N37 হলো। আর হেডিং এর জায়গায় আমরা ট্রান্সলেটর পেয়েছি, তাহলে মোফাত বা এন্ট্রি এলিমেন্ট, তারপরে সার্কুলার ব্র্যাকেটের মধ্যে জেমস হচ্ছে সেকেন্ডারি এলিমেন্ট, ব্র্যাকেট ক্লোজ, তারপরে কমা, তারপরে টিটা ক্যাপিটাল, আর ছোট, ফুল স্টপ, আন্ডারলাইন, তাহলে মফত জেমস কমা টিআর। তারপরে টাইটেলটা হচ্ছে নিউ টেস্টামেন্ট, তারপরে ফুল স্টপ, তারপরে নিউ এডিশন। তাহলে স্যার নিউ এড। হ্যাঁ, নিউ এড, NEW নিউ, তারপরে ED স্মল d ডট। স্যার স্মল ই কেন হবে? ওটা তো হচ্ছে তো মানে ফুল স্টপের পরে তো নিউ কথাটা লেখা হয়েছে, নিউর এনটা ক্যাপিটাল হলো, তারপরে ED লিখছি তো, তাহলে সেটা স্মল হবে। আমরা যখন ফুল স্টপের পরে যখন ED লিখছি, তাহলে ফুল স্টপের পরে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, তাই ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। এখানে ইটা যখন লিখছি তখন এটা তো ফুল স্টপের পরে ফার্স্ট ওয়ার্ড নয়, ফার্স্ট লেটারও নয়, ফার্স্ট ওয়ার্ডও নয়, তাই এটা নর্মাল হ্যান্ডে লিখেছি। বোঝা গেল? আর স্যার এই লাস্ট এক্সাম্পলটায় দ্য নিউ টেস্টামেন্ট এ নিউ ট্রান্সলেশন বাই জেমস মোফাট এটা রয়েছে। স্যার এই নিউ ট্রান্সলেশনটাকে কি আদার শুনে নাও, টাইটেল শুনে নাও, ইনফরমেশন? শুনে নাও। বিষয়টা হচ্ছে CCC বলছে যে এই রকম ভাবে, যেটা মূল বিষয়টা হচ্ছে নিউ টেস্টামেন্ট, তার হচ্ছে নিউ এডিশন, বুঝেছো? ফলে এত ডিটেলস যেটা টাইটেল পেজে থাকবে হুবহু দেওয়ার দরকার নেই। আমরা এশিয়ার হলে হুবহু টাইটেল পেজকে ফলো করব, কিন্তু CCCর ক্ষেত্রে বলছে যে বইটার মূল টাইটেল কি, নিউ টেস্টামেন্ট, আর এটা নিউ এডিশন। এই দুটো তথ্য দেওয়া মানেই বইটাকে পরিষ্কারভাবে ইউজারদের হাতে তুলে ধরা। বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। CCC-তে কিন্তু অনেক বেশি বলছে যে ইউজার্সরা একেবারে যে বইয়ের মধ্যে যা আছে তা না, বিভিন্ন ধরনের ইউজার্সরা, এখানে স্পেশালাইজড ইউজার্সরা, তারা কিন্তু কি বলা যায় বইয়ের মূল বিষয়টাকে তারা মাথায় রাখে, অতএব তারা এইটা এইভাবেই তারা চিনবে, অতএব সেরকম ভাবেই আমরা রাখবো। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। এবার দেখো, এরপরে পেজ নাম্বার 58 থেকে কিন্তু আমি অসংখ্য মানে বেশ অনেকগুলো এক্সাম্পল গুলো দিয়েছি, টেক্সট লিখে এক্সাম্পল দিচ্ছি। আমি পড়ে যাচ্ছি, তোমরা দেখে নাও, যদি কোথাও অসুবিধে হয়। এখানে কিন্তু কোনো এক্সাম্পল আকারে তেমন নয়, শুধু জাস্ট ছোট ছোট তার একটা দিয়ে তো মানে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। তাহলে কি বলছে দেখো। স্যার হুম, বলো। স্যার বলছি ওই আগের এক্সাম্পলটায়, হ্যাঁ, বলো। স্যার বলছি আগের এক্সাম্পলটায় যে আছে না থার্ড রিভাইজড এডিশন, হ্যাঁ, ওখানে কি স্যার
ইটি লিখে ওটা আন্ডারলাইন হবে? কোনটার ক্ষেত্রে বলছো? স্যার তুমি এক্সাম্পল বলো, পেজ 28 নাম্বার বলো না, পেজ নাম্বার বলো না। এক মিনিট স্যার, পেজ নাম্বার 57 এ হ্যাঁ, 57-এর কি হচ্ছে? এক্সাম্পল 28 যেটা আছে হ্যাঁ, ওটা ওটাতে কি? শুধু থার্ড এডিশন ED3 লিখবো। হ্যাঁ স্যার, ওটা কি আন্ডারলাইন করব ইডিটা? ওরে ভাই, তোমরা তো এত কনফিউজড হয়ে যাচ্ছ। এডিশন লেখার সময় কি কোথাও আন্ডারলাইন করেছি? এডিটার হিসাবে যখন তার ডেসক্রিপটিভ এলিমেন্ট লিখছি কোনো ব্যক্তির নামের পরে, তখন আন্ডারলাইন করব। আর যখন এডিশন 2, এডিশন 3, এডিশন 4 লিখবো, তখন তো ইডি হচ্ছে এডিশন, তার জন্য তো কোনো আন্ডারলাইন করবো না। ও ঠিক আছে স্যার। কি আচ্ছা। হচ্ছে বলতো, আগে একটা এডিটারের নিচে আন্ডারলাইন, ইডির নিচে আন্ডারলাইন করেছো, এখন এই জায়গাটা কনফিউজড হয়ে গেছে, হ্যাঁ স্যার, এটাই বুঝতে পারছিলাম না। তাই না? হ্যাঁ এগুলো হ্যাঁ। কি, তুমি কোনটা তথ্যটা দিচ্ছ সেইটাকে মাথায় রাখো। সেই জন্য তো বলছি একটু সময় দিয়ে দিয়ে দেখতে হবে, বুঝেছো? ঠিক আছে। তারপরেই যেখানে এই জাতীয় ডাউট থাকবে, এই যে ডাউটটা তুমি রেজ করলে, তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। এবার যদি তুমি না বলতে, তাহলে ক্লিয়ার হতো না, তাই না? হ্যাঁ সেই স্যার। জন্য বলছি, যখন যেখানেই তোমাদের জিজ্ঞাসা থাকবে, কারণ এটা তো ফার্স্ট টাইম করছো, এর আগে একেই তো ক্যাটালগ প্রথম, তারপরে এর আগে এশিয়ার করেছো, এখন সিসিসি করছো, দুটো রুলের একটু ভেরিয়েশন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তো এই জাতীয় সমস্যা থাকবেই। সেই জন্য সব সময় জিজ্ঞাসা করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হুম, এবার বলছি দেখো, তাহলে কি বলছে, ইফ দি টাইটেল পেজ, ওই যে আমি পেজ নাম্বার 58 বলছি, if the title page হলো gives the name of each of two or more kinds of collaborator, যদি দেখা যায় একটা টাইটেল পেজে অথর নেই কিন্তু একাধিক টাইপ অফ কোলাবোরেটর রয়েছে, হলো the name belonging to one and only one kind is to be chosen at the heading। দেখো এইখানে ও রঙ্গনাথনের ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ও পরে পড়বে, বুঝে নেবে। আগে কি বলছে, মনে করো একটা ডকুমেন্টের মধ্যে অথর নেই, তাহলে সেখানে ইলাস্ট্রেটর রয়েছে, ট্রান্সলেটর রয়েছে, এডিটর রয়েছে, একাধিক কাইন্ড অফ কোলাবোরেটর রয়েছে। তাতে প্রথমে যেই থাক না কেন, যত ধরনের কোলাবোরেটর সম্পর্কে ওখানে তথ্য দেওয়া থাকবে, তার মধ্য থেকে আমাকে কি বলা যায়, যেই কোলাবোরেটরের কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট তাকে আমরা হেডিং সেকশনে রাখবো, আর বাকিদের আমরা টাইটেল সেকশনের কোলাবোরেটর স্টেটমেন্টে লিখবো। দেখো বোঝা যাচ্ছে কিনা? আমি একটা বলি, প্রথমে রয়েছে একটা বইয়ের টাইটেল, তারপরে রয়েছে ট্রান্সলেটেড বাই অমুক, তারপরে রিভাইজড বাই অমুক। তাহলে আগে কি রয়েছে, ট্রান্সলেটেড, পরে রয়েছে রিভাইজড। মানে কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশনের কাজ না রিভিশনের কাজ? স্যার ট্রান্সলেশনের কাজ। ট্রান্সলেশন। অর্পণ? ট্রান্সলেশন মনে হচ্ছে। আর কেউ কিছু? একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রান্সলেশনটা মনে হয় এক ভাষা থেকে আর এক ভাষার মধ্যে কঠিনত্ব আছে, কিন্তু ট্রান্সলেশনের মধ্যে কিন্তু কোনো ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন থাকে না। সেই জন্য দেখো ট্রান্সলেটরকে দিয়ে সবসময় অ্যাডেড এন্ট্রিও শেয়ারে করতে বলেনি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কিন্তু রিভিশন করাটা কিন্তু ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন, তাহলে রিভাইসারের কিন্তু কাজ প্রধান। অতএব রিভাইসারকে দিয়ে আমরা মেনে এই কি বলা যায় হেডিং সেকশনে, মেন এন্ট্রির হেডিং সেকশনে রিভাইসারকে রাখবো, আর ট্রান্সলেটরের নাম হচ্ছে টাইটেল সেকশনে কোলাবোরেটর হিসেবে তার নামটা রাখবো। হলো? দেখো এক্সাম্পলটা দেখো, ইন দি কেস অফ এ বুক হুজ টাইটেল পেজ রিডস দ্য বেদান্ত সূত্রস উইথ দ্য কমেন্ট্রি অফ রামানুজা, হ্যাঁ, ট্রান্সলেটেড বাই জর্জ থেবুথ। এখানে কিন্তু এখানে কমেন্টেটর হচ্ছে রামানুজা, তাহলে রামানুজাকে দিয়ে আমরা মেন এন্ট্রি হেডিং সেকশনে রাখলাম। আর এই যে ট্রান্সলেটর যিনি আছেন,
তার নামটা কিন্তু টাইটেল সেকশনে টাইটেল দেব, তারপরে এডিশন দেব। এখানে তো এডিশন নেই, এডিশন দেব না, তারপরে কিন্তু টিআর বলে তার নামটা দেব। অর্পিতা, জানা, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। তবে এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, কমেন্টেটরের নাম আগে আছে। হ্যাঁ, যেখানেই থাক, আগে থাক পরে থাক, যত ধরনের কোলাবোরেটর থাকবে তার মধ্যে থেকে যার কাজটা বেশি গুরুত্বপূর্ণ হবে তাকে আমরা মেন এন্ট্রির হেডিং সেকশনে রাখবো। আর বাকি যে কোলাবোরেটরের থাকবে তাদের কোলাবোরেটর স্টেটমেন্ট হিসেবে টাইটেল সেকশনে আমরা রাখবো। দেখো পরিষ্কার কিনা? আমি পড়িয়ে যাই, তারপরে তোমরা আবার একটু খেয়াল করে দেখবে, তারপরে প্রশ্ন থাকলে পরের দিন আবার আলোচনা করব। হুম। এবার দেখো এক্সাম্পল 2, সেখানে কি বলছে, ইন দি কেস অফ এ বুক হুজ টাইটেল পেজ রিডস, এই যে নরওয়েজ বেস্ট স্টোরিজ অ্যান ইন্ট্রোডাকশন টু মডার্ন নরওয়েজিয়ান ফিকশন, ট্রান্সলেটেড বাই অ্যান্ডার্স ওরবেক, এ সিলেকশন অফ শর্ট স্টোরিজ বাই, বলে আরো কিছু তথ্য আছে, সেটা দেওয়া হয়নি, এডিটেড বাই আনমা আরসাপ লার্সেন। এই যে এইখানে এডিটেড হলো, হলো, এই এডিটেড, ট্রান্সলেটার ইম্পর্টেন্ট নয়, এডিটেড ইম্পর্টেন্ট, তাই দেখো এডিটরকে দিয়ে আমরা মেন এন্ট্রি হেডিং করেছি। আর ট্রান্সলেটরটা আমরা টাইটেল সেকশনে কোলাবোরেটর স্টেটমেন্টের মধ্যে রাখবো। কি গো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে দেখো কমেন্টেটর বলছে, ইন দি কেস অফ কমেন্টারিজ উইথ দ্য টেক্সট, হলো, উইথ দ্য টেক্সট কমপ্লিট, হলো, ইট ইজ টু বি রিমেম্বার দ্যাট ইফ দি কমেন্টারি ইজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স অ্যান্ড নট দ্য টেক্সট, দি নেম অফ দ্য হেডিং। ধরা যাক কোনো একটা বইয়ের দেখা যাচ্ছে যে কমেন্টেটর আছে, তো সেখানে দেখতে হবে কমেন্টারির পরিমাণ কত। কমেন্টারির পরিমাণ যদি টেক্সটের থেকে বেশি হয় তাহলে কমেন্টেটরের নাম আমরা হেডিং সেকশনে রাখবো, নতুবা রাখবো না, তাহলে কোলাবোরেটর স্টেটমেন্টে দেব। এশিয়ারে বোধহয় এইটা আলোচনা করা হয়নি, এশিয়ারেও কিন্তু এই কথাই বলা আছে যে দেখতে হবে, যে যেমন অনেক সময় আছে যে আইনের বই, তাহলে আইনটা অল্প তুলে তার কমেন্টারি, এবার যদি দেখা যায় যে কমেন্টারির পরিমাণটা বেশি, তাহলে কমেন্টেটরকে দিয়ে আমরা হেডিং করব। এখানে সেটাই বলা হচ্ছে। এক্সাম্পল আকারে দেখো এখানে কি বলছে, ইন দি কেস অফ এ বুক হুজ টাইটেল পেজ রিজ বেদান্ত দর্শনা উইথ এ কমেন্টারি, তারপরে ব্রহ্ম রীতাভরিণী স্ল্যাশ বাই শ্রী রামানন্দ সরস্বতী স্বামী, এডিটেড বাই এস ভেঙ্কটার ভেঙ্কটাইয়া রামান আয়ার, হলো। এইখানে কি বলছে, এইখানে কমেন্টারি হচ্ছে ইম্পর্টেন্ট, তাই কমেন্টেটরকে আমরা হেডিং সেকশনে রাখলাম। তাহলে এই ক্ষেত্রে এখানে যে এডিটার আছেন, এডিটারটা হচ্ছে কোলাবোরেটর স্টেটমেন্টে যাবে। তাহলে দেখতে হবে যে কমেন্টারির পরিমাণ বেশি কিনা। এবার তুমি বলবে যে কি করে বুঝবো, পরীক্ষায় প্রশ্ন আসলে, সেটা অন্য কথা। তোমাকে টেক্সট দেখে তোমাকে বুঝতে হবে, যদি দেখা যায় যে কমেন্টারিটাই বেশি পরিমাণ, কমেন্টারি ইম্পর্টেন্ট, তাহলে কমেন্টেটরকে দিয়ে আমরা এই হেডিং সেকশনে কমেন্টেটরকে রাখবো। এবার হচ্ছে জয়েন্ট কোলাবোরেটর।
যদি জয়েন্ট কোলাবোরেটর হয় তাহলে দুজনের নাম লিখে তারপরে কোলাবোরেটিং ফাংশনটা আমরা দেব। হলো, এইখানে দেখো এক্সাম্পলটা দেখো পেজ নাম্বার 60। পেজ নাম্বার 60-তে দেখো এক্সাম্পল, দুজন কোলাবোরেটর রয়েছেন, তারা হচ্ছেন এডিটর। তাহলে প্রথম জনের নাম লিখলাম, দেখো পেজ নাম্বার 60। পেজ নাম্বার 60-তে গিয়ে দেখো নেলসন উইলিয়াম অ্যালেন, ওটা ব্র্যাকেটের মধ্যে অ্যান্ড ওয়েস্টার, হ্যাঁ, কেনেথ গ্র্যান্ট থেরি মারিনি, ব্র্যাকেট ক্লোজ, কমা, এডিটর। যদি দুজন থাকে, এটা অথরের মতনই। তারপরে একটা এক্সাম্পল দিয়েছে তিনজন আছে, তিন বা তিনের বেশি, তাহলে ফার্স্ট মেনশন অ্যান্ড আদার্স লিখে তারপরে কমা দিয়ে এডিটর। দেখো এক্সাম্পল 2-তে তাই দেওয়া রয়েছে। তারপরে আর একটা এক্সাম্পল, সেটাও দেখো ট্রান্সলেটার, হ্যাঁ, হ্যাঁ, ডেভিস উইলিয়াম, এই থমাস উইলিয়াম রেজ, তারপরে ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড সেকেন্ড ম্যান হচ্ছে ওল্ডারবার্গ, তারপরে হারমান, স্কোয়ার এই সার্কুলার ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে দুজনের নাম লিখে টিআর লিখবো। যদি একজন থাকে তাহলে একজনের নাম লিখে কমা দিয়ে তার যে ডেসক্রিপটিভ এলিমেন্ট অর্থাৎ টিআর বা এডিটর বা ট্রান্সলেটর বা রিভাইসার এটা লিখবো। আর যদি দুজন থাকে প্রথম জনের নাম লিখবো ওই যে রেন্ডার করে অ্যান্ড দিয়ে দ্বিতীয় জনের নাম লিখবো, লিখে তারপরে তার ডেসক্রিপটিভ এলিমেন্ট দেবো, অর্থাৎ এডিটর, কোলাবোরেটর, ট্রান্সলেটর, রিভাইসার ইত্যাদি ইত্যাদি। যদি দুজন থাকে তাহলে প্রথম জনের নাম দেবো অ্যান্ড দ্বিতীয় জনের নাম দেবো দিয়ে ওটা লিখবো। আর যদি তিনজন থাকে তাহলে প্রথম জনের নাম অ্যান্ড আদার্স দিয়ে আমরা ওই ডেসক্রিপটিভ এলিমেন্টটা দেব। দেখো বোঝা যাচ্ছে কিনা? আর স্যার দুজন থাকলে আবার অল্টার করেও লিখে আবার সেম প্রসেসে হবে? ওটা তো সেই মানে ট্রেসিং এ মানে বুক ইন্ডেক্স এন্ট্রি করার জন্য সেটা করতে হবে। আমি বলছি এখন তো যেটা কথাটা বললাম সেটা হেডিং সেকশনে কি রাখবো। আবার তুমি যেটা বললে সেটা হচ্ছে তাকে দিয়ে যখন বুক ইন্ডেক্স এন্ট্রি করবো, বুক ইন্ডেক্স এন্ট্রি করার সময় আমরা ট্রেসিং এ দুটো রেকর্ড রাখবো। একটা হচ্ছে ফার্স্ট ম্যান অ্যান্ড সেকেন্ড ম্যান এডিটর, তারপরে হচ্ছে সেকেন্ড ম্যান অ্যান্ড ফার্স্ট ম্যান দেন এডিটর, মানে ডেসক্রিপটিভ এলিমেন্ট, এইটা ট্রেসিং এ লিখবো, লিখে দুজনের নামেই বুক ইন্ডেক্স এন্ট্রি করবো। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এইখানটা আরেকবার বলুন স্যার। বলছি যে দুজন যদি হয়, যেমন অথরের ক্ষেত্রেও দুজন যদি হয়, ফার্স্ট মেনশন অথর অ্যান্ড সেকেন্ড মেনশন অথর হেডিং এ দিয়েছি। যদি দুজন এডিটর হয় তাহলে ফার্স্ট মেনশন এডিটর, সেকেন্ড মেনশন এডিটর, কমা, ইডি, এটা হেডিং এ রাখবো। আর অর্পণ যেটা বলছে দুজনের নামে আমরা বুক ইন্ডেক্স এন্ট্রি করবো, তাহলে আমরা ট্রেসিং এ লিখবো ফার্স্ট মেনশন মানে এডিটর অ্যান্ড সেকেন্ড মেনশন এডিটর, কমা দিয়ে ইডি, তারপরে আর একটা এন্ট্রি করবো সেকেন্ড মেনশন মানে এডিটরকে প্রথমে রাখবো, সেকেন্ড মেনশন মানে কি বলা যায় এডিটর অ্যান্ড ফার্স্ট মেনশন এডিটর, কমা দিয়ে ইডি রাখবো। এই দুটো বুক ইন্ডেক্স এন্ট্রি করবো। হ্যাঁ স্যার, ওটা স্যার বুঝতে পেরেছি স্যার। তা ওটাই তো জিজ্ঞেস করছে, হ্যাঁ স্যার। তোমার কোনটা প্রশ্ন? স্যার এখানে যেমন ডেবিটের ক্ষেত্রে স্যার প্রথমে তো পুরো নামটা দিয়েছে, তারপর নামটাকে আবার শর্ট করে একবার TW দিয়ে তারপর রেইজ করেছে। কত একদম পেজ নাম্বার বলো? স্যার 60 পেজের একদম লাস্টেরটা। হ্যাঁ, হ্যাঁ স্যার, মানে ওখানে স্যার দুটো এন্ট্রি করেছে কিন্তু দুটো এন্ট্রিতে কোনো রেন্ডারিং করিনি, শুধু মানে নামগুলোকে শর্ট করে দিয়েছে। না না, এটা তো রেন্ডারিং করেই লেখা আছে। কেন, এটা তো লাস্ট পার্ট, এই যে ডেভিস, এটা তো লাস্ট পার্টটাই তো প্রথমে আনা হয়েছে, তারপরে বাকি অংশটা সার্কুলার ব্র্যাকেটের মধ্যে TW রাইজ। এবার এখানে একটা কনফিউশন তুমি বলতে পারো যে ওই যে লাস্টের দুটো মিলেই যদি তার মানে মানে কি বলা যায় পদবী হয়, মানে এন্ট্রি এলিমেন্ট হয়, তাহলে লাস্ট দুটো মানে রিয়াস ডেভিস দিয়ে তারপরে উইদিন ব্র্যাকেটে TW, এটা হতে পারে, কিন্তু এটা বইয়ের থেকে করা আছে, ফলে এটাই তার হচ্ছে নাম। এইগুলো নিয়ে তো কোনো সমস্যার কিছু নেই, রেন্ডার তো করাই হয়েছে, জিনিসটা বোঝার চেষ্টা করো। মনে করো আমার নাম সবুজ দাশগুপ্ত, তাহলে সবুজ দাশ গুপ্ত,
তাহলে তুমি রেন্ডার করবে কিভাবে? দাশগুপ্ত সবুজ তুমি করতে পারো। আবার যদি কেউ তেমন কিছু না জানে তাহলে কি হলো, দাস মানে গুপ্ত, তারপরে উইদিন ব্র্যাকেটে সবুজ দাস। এটা ভুল হবে, সেটা হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে পি.ভি. নরসিমা রাও, তাহলে পুরোটাই নরসিমা রাও হলো। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে সেই ক্ষেত্রে কিন্তু এরকম পুরোটাই কিন্তু তার এন্ট্রি এলিমেন্ট থাকে, এই কি বলা যায়, হ্যাঁ এন্ট্রি এলিমেন্ট হয় না। এবার তার নামের স্টাইলের উপর এটা ডিপেন্ড। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক জায়গায় স্যার বলেছেন, এটাই প্রবলেম ছিল। দেখো আর কিছু আছে কিনা জিজ্ঞাসা। অর্পণ, পেজ নাম্বার 60টা পড়ো তো। 60 নাকি 61টা? এই 61টা। MD6, title of the document. If a book is a general biographical dictionary or an encyclopedia belonging to the class Generalia or science general or useful arts or social science, or if the heading cannot be chosen in accordance with any of the other rules, the title of the document, excluding an initial article or an article or an initial honorific word, if any, is to be used as the heading. তার মানে টাইটেলটা হেডিং হিসেবে রাখ। তাহলে সেই ক্ষেত্রে যদি ইনিশিয়াল আর্টিকেল দিয়ে শুরু হয় বাদ দেবো, যদি ইনিশিয়াল অনারিফিক ওয়ার্ডস থাকে তাহলে বাদ দেবো। আগে কিন্তু আমরা এই টাইটেল দিয়ে অনেক এক্সাম্পল করেছি, যেমন শ্রী শ্রী সারদা মা, তাহলে শ্রী শ্রী হচ্ছে অনারিফিক ওয়ার্ডস, বাদ দেবো। দি হোলি বাইবেল, তাহলে দি হচ্ছে তার মানে ইনিশিয়াল আর্টিকেল, বাদ দেবো। হোলি হচ্ছে অনারিফিক ওয়ার্ডস, তাহলে হোলিও বাদ, শুধু টাইটেলটা থাকবে বাইবেল। তাহলে বলছে যদি কোনো ডকুমেন্টে অথর কোলাবরেটর কিছু নেই তাহলে টাইটেলকে দিয়ে আমরা হেডিং করব, তাই তো? তাহলে টাইটেল সেকশনটাই প্রথমে চলে যাবে, বুঝতে পারলে? তখন আর হেডিং সেকশনটাই, ওই টাইটেল সেকশনটাই হেডিং সেকশন হিসাবে চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি হলো, তাহলে আমরা টাইটেলটা যখন লিখবো তখন তার ইনিশিয়াল আর্টিকেল বাদ দেবো, অনারাফিক ওয়ার্ডস বাদ দেবো, বাদ দিয়ে আমরা টাইটেলটা লিখবো। আর কি বলছে, দ্য ওয়ার্ডস ইন দ্য টাইটেল আর টু বি রিটেন ইন দেয়ার ন্যাচারাল সিকোয়েন্স। সেইটা টাইটেলের যে সিকোয়েন্স অনুযায়ী টাইটেলটা দেওয়া আছে সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা এটা লিখবো, টাইটেলটা লিখবো। আর কি আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি টাইটেল আমরা হেডিং সেকশনে রাখি তাহলে তার ফার্স্ট টু ওয়ার্ডস ইন দ্য টাইটেল আর টু বি রিটেন ইন দ্য ব্লক লেটার্স। প্রথম দুটো ওয়ার্ড আমরা ক্যাপিটাল লেটারে লিখব। এগুলো কিন্তু তুমি দেখবে যে আগেও কিন্তু আমাদের নোটের মধ্যে কিন্তু এই এক্সাম্পলটা দেওয়া আছে, অর্থাৎ টাইটেলকে হ্যাঁ দিয়ে স্যার। যদি মেন এন্ট্রি হয়, তাহলে এই মেন এন্ট্রি তো নয়, হেডিং সেকশনে হয়, তাহলে তার ইনিশিয়াল আর্টিকেল অনারাফিক ওয়ার্ডস এগুলো বাদ দেবো, দিয়ে আমরা কি করব, যে টাইটেলের প্রথম দুটো ওয়ার্ডকে ক্যাপিটাল লেটারে লিখবো। এটাই এখানে বলা আছে। দেখো বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। এবার একটু ভালো মতো তোমরা দেখবে, দেখে বোঝার ক্ষেত্রে, কারণ এটা মানে কি বলা যায়, দেখতে কিন্তু সময় লাগবে, ভালো করে দেখবে, বুঝতে সময় লাগবে। যার যেখানে কোয়ারি থাকবে আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবে, আমি তারপরে তোমাদের সাথে যোগাযোগ করে নেব। ভালো করে দেখবে, দেখে যার যেখানে সমস্যা থাকবে আমাকে জানাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে স্যার। ঠিক আছে। হুম, ঠিক আছে। ওকে আমি স্যার। তাহলে কালকে ক্লাস নেব না, যদি সোমবার দিন নেই তোমাদের জানাবো। হ্যাঁ, মঙ্গলবারও সম্ভবত হবে না, আর বুধবার দিনকে ইউনিভার্সিটি যাব, তারপরে যখন আমি ক্লাস নেব তোমাদের কমিউনিকেট করবো। বাই দিস টাইম তোমাদের যার যার লেখাগুলো, অনেকের লেখা কমপ্লিট হয়নি, সেই লেখাগুলো কমপ্লিট করে নাও। আর রিয়া তুমি বা ওই যে সেই সম্পূর্ণ সিসিসি তো পাঠিয়ে দিয়েছো লিখে?
না স্যার, যতগুলো আপনি পাঠিয়েছি। লাস্টের যেটুকু, না না না, আপনি লাস্টে যেটুকু পাঠালেন না, সে তার মধ্যে আমার ওই 62 থেকে 69 পেজ অব্দি লেখা হয়েছে। তাছাড়া 70, 71, 72, 72A, 73 থেকে 78 এইগুলো লেখা হয়নি। লাস্টের ও কয়েকটা আচ্ছা, পেজ বাকি আছে লেখা। ঠিক আছে, তাহলে তো মানে মোটামুটি যা লিখে তুমি পাঠিয়েছো সেগুলো আলোচনা হয়ে গেল। আর বাকি তুমি লিখে পাঠাবে, তারপরে ওরা লিখবে, তারপরে আলোচনা করতে হবে। তাহলে দু হ্যাঁ একদিন স্যার। সময় তোমাদের লাগবেই এগুলো লিখতে, তাহলে সেইগুলো লিখে ফেলো, তারপরে আলোচনা করবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম হুম, ওকে স্যার। হ্যাঁ ঠিক স্যার। আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, হ্যাঁ, ওকে ঠিক স্যার, আছে। থ্যাংক ইউ স্যার।